শাপলা চত্বর হত্যাযোগ্য মামলার প্রধান আসামি শেখ হাসিনা তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে। নিহত 58 জনের পরিচয় শনাক্ত। জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করবে বিএনপি, জানালেন মির্জা ফখরুল। সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলকে যোগ দেওয়ার আহ্বান। বুড়িগঙ্গার শ্যামবাজার ঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, সাঁতরে তীরে ওঠেন যাত্রীরা। মানিকগঞ্জের যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক। ঘুরে দাঁড়াচ্ছেন বন্যা দুর্গতরা। কক্সবাজার পার্বত্য চট্টগ্রামের সড়ক বসতবাড়ি ও ফসলি জমির ক্ষতি, ত্রাণ নিয়ে অনিয়মের অভিযোগ। এবং হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকীতে নুহাশপল্লী ও নেত্রকোনা কুতুবপুরে নানা আয়োজন, পরিবার, ভক্ত, শিক্ষার্থীদের স্মৃতিচারণ। দেখছিলেন সুপার বোর্ড দেশ জনপদ সংবাদ শিরোনাম। সঙ্গে আছে আমি জেসিকা বিদিন। বিস্তারিত। শাপলা চত্বর হত্যাযোগ্য মামলার খসড়া তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। 21 জুলাই তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে এ মামলার বিচার কাজ। রোববার সংবাদ সম্মেলনে এ কথা জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানান, রাজনীতিক, সাংবাদিক এবং বিভিন্ন বাহিনীর প্রধানদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। ১৩ বছর আগে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে দিনভর রাজধানী জুড়ে উত্তেজনা ও সহিংসতার পর রাতে অভিযানের নামে যৌথ বাহিনী ইন্টারনেট ও বিদ্যুৎ বন্ধ করে রাতভর চলে নির্যাতন। চালানো হয় গুলি, রক্তাক্ত হয়ে ওঠে মতিঝিলের শাপলা চত্বর। ২৪-এর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শাপলা চত্বর হত্যাযজ্ঞের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে হেফাজতে ইসলাম। কয়েক মাসের টানা তদন্ত শেষে রোববার শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ করে চিফ প্রসিকিউটরের হাতে খসড়া প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। প্রধান আসামি করা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আসামির তালিকায় আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক সেনাপ্রধান আজিজ, সাবেক আইজিপি বেনজির আহমদ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, বেশ কয়েকজন সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ। এদিন হেফাজতের নেতারা এসেছিলেন শাপলা চত্বর হত্যাযজ্ঞের অগ্রগতি জানতে। তাদের সঙ্গে নিয়ে দুপুরে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর কথা জানান। খসড়া তালিকায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে। সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান সহ এরকম কয়েকজন, আমরা মোটা দাগে বলতেই পারি যে তাদের বিরুদ্ধে একটা খসড়া রিপোর্ট এসছে। সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাংবাদিকদের কেন আসামি করা হয়েছে এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর বলেন, কে আসামি হবে, কে আসামি হবে না তা আদালতের বিষয়। তদন্তের স্বচ্ছতার সাথে, যে যাতে করে এই তদন্ত কোনোভাবে বিতর্কিত না হয়। যেমনটা আপনি বললেন যে কোনো আসামি এর মধ্যে বাদ পড়ে যায় কিনা বা তাদের ইনভলভমেন্ট ছিল কিনা। আমরা একটা কথা, শেষ কথাটা বলি যে আমাদের কোনো আসামি যদি নিরপরাধ হয় তাকে আমরা আনব। আমরা এই পর্যন্ত খসড়া তালিকায় আমরা যেটা সংখ্যা পেয়েছিলাম এটা আপনাদের কাছে প্রকাশ করাই যায়। সেখানে হচ্ছে আমরা প্রায় ৬১ জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা ৫৮ জনকে আমরা আইডেন্টিফাই ইতোমধ্যে আমরা করতে পেরেছি। এই তদন্ত রিপোর্ট নিয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানান হেফাজতের নেতারা। আমরা আমাদের জায়গা থেকে যেটা একেবারে একটা ওভারঅল কথা বলতে পারি, সেটা হলো আমাদের যে এক্সপেকটেশন ছিল, আমাদের যে অভিযোগ ছিল, এই রিপোর্ট, খসড়া রিপোর্ট তার কাছাকাছি আছে। ২১ জুলাই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাইবে প্রসিকিউশন। এরপরে শুরু হবে আলোচিত এই হত্যাযজ্ঞের বিচার। শাপলা চত্বর। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ বিএনপি, তাই জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। সবকিছুতে বিরোধিতার মানসিকতা পরিহারে বিরোধী দলের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল।
অনুষ্ঠানে হারানো স্বজনদের স্মৃতিচারণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন শহীদ সাংবাদিকদের পরিবারের সদস্যরা। আমার যত সন্তান মারা গিয়েছে তাদের হত্যার বিচার কিভাবে যত দ্রুত সম্ভব এগিয়ে নেওয়া যায় এবং যারা আমার জুলাই আহত ছেলেরা আছেন তাদের চিকিৎসার ব্যাপারে এই সরকারের কাছে আমার আবেদন থাকবে যে আপনারা এই ব্যাপারটাকে আলাদা করে দেখবেন। 24 আন্দোলনের পর প্রতিদিন দেখা যাচ্ছে প্রেস ক্লাবের সামনে বিভিন্ন জায়গায় এই আন্দোলন সেই আন্দোলন। আমরা এখন মুখ ফুটে সব কথা বলতে পারতেছি, কিন্তু আগে কথাগুলো বলতে পারতাম না। তো এই স্বাধীনভাবে কথা বলার কারণে কিন্তু হচ্ছে আমার সন্তানরা এতিম হয়েছে। তাই এ সময় জুলাই গণ অভ্যুত্থান ও গেল 17 বছরের স্বৈর শাসনে সাংবাদিকদের ভূমিকা তুলে ধরে তা মূল্যায়নের দাবি জানান কাউন্সিলের সিনিয়র সদস্যরা। আমরা সারা জীবন, আমরা যতদিন বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতা থাকবে, আপনাদের স্বামী, আপনাদের সন্তানকে আমরা ভুলবো না। আমরা মাঝে মাঝে যখন দেখি, বিশেষ করে সাংবাদিকতার ক্ষেত্রে আমি বলি, ফেসিবাদের তোষণ যখন আমাদের সরকারের লোকেরা করেন, মন্ত্রীরা করেন, আমাদের বড় কষ্ট লাগে। কষ্ট লাগে এই কারণে যারা আজকে ফুট পরে কোট পরে ঘুরে বেড়ানোর সাথে মন্ত্রিত্ব করছেন, সরকারের বড় বড় পদে তারা লড়াই করেনি, লড়াই আমরা করেছি। আবার কোন ফ্যাসিবাদ যাতে গড়ে উঠতে না পারে সেই জন্য জাতিকে সার্বক্ষণিকভাবে সজাগ রাখা, এটা আমাদের গোল। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ বিএনপি। সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলকে যোগ দেওয়ার আহ্বানও জানান তিনি। এখন আমরা কিছু কমিটমেন্ট আছে আমাদের, সেই কমিটমেন্টের মধ্যে 21 দফা বাস্তবায়নের কমিটমেন্ট আছে। জুলাই সনদ স্বাক্ষর করেছি, সেটা বাস্তবায়নের কমিটমেন্ট আছে। আমরা চেষ্টা করছি এগুলোকে পুরোপুরি বাস্তবায়িত করার জন্য। তো আমার খুব খারাপ লাগে, আমি আমার ব্যক্তিগত অনুভূতির কথা বলছি। আমি যখন দেখি যে কতগুলো বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, আমরা এবার দেখিনি আলোচনার মাধ্যমে পার্লামেন্টের মধ্যে একটা বিষয় আমরা আর পৌঁছাতে পারি কিনা। এটাই আমার আহ্বান, এটাই আমার ইচ্ছা। আমার এই শেষ বয়সে আমি এটাই দেখতে চাই যে আমরা আলোচনার মাধ্যমে একটা এমন একটা জায়গায় পৌঁছি যেখানে অন্তত কিছুটা হলেও আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বলতে পারবো যে আমরা তোমাদের জন্য একটা ব্যবস্থা তৈরি করেছি, যেখানে তোমাদেরকে আর মারামারি, কাটাকাটি, প্রাণ দিতে হবে না, জান দিতে হবে না। গণমাধ্যম সহ সব প্রতিষ্ঠানে তোষামোদী চলছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এ থেকে বের হয়ে আসতে বড় ধরনের বিপ্লব প্রয়োজন। এই তোষামোদী, মশাইরি, এই জিনিসটা আর দেখতে চাই না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। মানিকগঞ্জের ঢাকা রিচা মহাসড়কের বরংগাইল বাস স্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একজন নিহত এবং অন্তত 10 জন আহত হয়েছেন। রোববার সকাল 8টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পাটুরিয়া থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় সেলফি পরিবহনের বাসটি। বরংগাইল বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির কারণে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে 2 সেতুর মাঝখানে খালে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজে অংশ নিয়ে আহতদের হাসপাতালে পাঠান। এ বিষয়ে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, দুর্ঘটনায় 10 থেকে 12 জন যাত্রী আহত হয়েছে। তাদের হাসপাতালে নেওয়ার পর দেলোয়ার হোসেন নামের একজনের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা করছে বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। আপনারা দেখেছেন বাসটা খুবই খারাপ অবস্থা, সামনে উপরের অংশ একেবারেই নেই। তো আমাদের হাইওয়ে পুলিশ আছে, আমরা কাজ করছি। বাসের মালিককে এখনো জানা যায়নি, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ 2 জনের সন্ধান মিলেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলার থেকে পড়ে নিখোঁজ 2 জন নদীর অন্য পাশে সাঁতরে ওঠেন। ট্রলারের মালিক বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রোববার সকালে ট্রলারটি গাজীপুরের কড্ডাবাজার থেকে কুমিল্লার মুরাদনগর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সদরঘাট এলাকায় অতিক্রম করার সময় ট্রলারের পাখায় পলিথিন আটকে গিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এই সময়ে বরিশাল থেকে আসা ঢাকাগামী সুন্দরবন 12 লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। হঠাৎ করে আপনার পোলারে যে আপনার পাংখা বলে আমরা ওইখানে পলিথিন বেঁচা গেছে, সেম টাইমে সামনে 2টা লঞ্চ আসছে। তা আসার পর মনে করেন আমরা তো আর এদিক সেদিক যাইতে পারি না। তারপর আপনার এই সাথে মেরে দিছে আপনার
এই লঞ্চে সিগন্যাল দিছে, ওরা সিগন্যাল দিতেছে, হাত দেখাচ্ছে, তারা কোনো শুনে নেই, তারা অত সারা গালিগালাজ করতেছে মাইক দিয়ে। সুন্দরবনের জাহাজের যে ল্যান্ড বা চ্যানেল, তারা সেই চ্যানেল লক্ষ্য করে যাচ্ছিল যে এই পর্যায়ে আইসা ট্রলার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে ট্রলার নিচে চলে যায়, নিচে চলে গিয়ে ডুবে যায়। চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। রোববার সকালে সীতাকুণ্ডের ছোট কুমিরা বাঁশবাড়িয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে 1 জন নিহত হন। এদিকে একই দিন সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রব্বানী মণ্ডল নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ভুলতা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোতালিব জানান, একটি বালুবাহী ট্রাক ব্যাক গিয়ারে পিছিয়ে যাওয়ার সময় সড়কে দাঁড়িয়ে থাকা রব্বানী মণ্ডলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গেলে ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দেশে 24 ঘন্টায় হাম উপসর্গে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন রোগে আক্রান্ত হয়েছে 1051 জন। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী গেল 15 মার্চ থেকে এখন পর্যন্ত দেশজুড়ে হাম উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 788 জনে। এর মধ্যে 95 জন শিশু নিশ্চিত হাম এবং বাকি 693 জন শিশুর হামের তীব্র উপসর্গ নিয়ে মারা গেছে। আজ 19 জুলাই গণঅভ্যুত্থানে উত্তাল এই দিনে রংপুর সিটি বাজারের সামনে পুলিশের গুলিতে প্রাণ হারান 5 জন। পট পরিবর্তনের পর মামলা হলেও 2 বছরে বিচার এখনো শুরু হয়নি। তবে তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছে সিআইডি। দ্রুত বিচার করতে সরকার কার্যকরী উদ্যোগ নেবে বলে এমনটাই আশা স্বজনদের। দিনটি ছিল 19 জুলাই শুক্রবার। জুমার নামাজের পর পূর্ব ঘোষিত কর্মসূচিতে রংপুরের সিটি বাজার এলাকায় জড়ো হন ছাত্র জনতা। দুপুর গড়িয়ে বিকেল হতেই উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে শুরু হয় গুলিবর্ষণ। সেই গুলিতে প্রাণ হারান কলা ব্যবসায়ী মিরাজুল ইসলাম, বৌরানী জুয়েলার্সের ম্যানেজার মুসলিম উদ্দিন মিলন, সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন ও শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির সহ 5 জন। এসব হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হলেও এখনো বিচার শুরু হয়নি। নিহতদের পরিবার বলছে, প্রথম দিকে খোঁজ খবর নেওয়া হলেও এখন আগের মতো খোঁজ রাখে না কেউ। বিচারে নিশ্চিতের দাবিও জানিয়েছেন তারা। আমাদের মামলাটা সিআর হিসেবে আছে, কিন্তু এখনো আমাদের মামলাটা তদন্ত সাপেক্ষে চলতেছে না। কিন্তু আমাদের স্বামীকে যারা নির্মমভাবে হত্যা করছে তাদের আমরা বিচার চাই। আমার ছেলে নাই, আমরা তো অনেক কষ্টে আছি, অনেক ইয়েতে আছি। এখন আমরা সবাই চাই যে শেখ হাসিনার বিচার চাই। আমি যে এখনো কেস করছি, এখনো কয়টা যে আসামি ধরছি না ধরছি তাও আমি জানিনি। হত্যা মামলাগুলোর তদন্ত করছে সিআইডি। মামলার তদন্ত শেষ হলেও অনেক সরকারি কর্মকর্তা আসামি থাকায় সরকারের অনুমতির অপেক্ষায় বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আমাদের তদন্ত শেষ, 5টি মামলা তদন্ত শেষ। আমরা বিগত জাতীয় নির্বাচনের আগে আমরা সরকারি কর্মচারীদের জন্য যে নিয়মটা, সেটা হলো আপনার সরকারের পূর্বানুমতি দরকার হয়। যাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে তাদেরকে চার্জশিটভুক্ত করার জন্য আমরা সেজন্য চিঠি লিখেছি। এদিকে সম্প্রতি রংপুর সফরে এসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান জুলাইয়ের এসব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। ফ্যাসিস্টের প্রত্যেকটি দূষরকে আমরা আইনের আওতায় এনেছি, আনব এবং তাদের বিচার এমনভাবে দৃষ্টান্তমূলকভাবে করব যে সারা জাতি চিরকাল মনে রাখবে। 2 বছর পেরিয়ে গেলেও রংপুর সিটি বাজারের সেই রক্তাক্ত বিকেলের বিচার এখনো শুরুই হয়নি। দ্রুত বিচার শুরু করতে সরকার কার্যকর উদ্যোগ নেবে এমনটাই প্রত্যাশা স্বজনদের। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের ক্যারেটের ভেতর থেকে 16 কেজি স্বর্ণের বার জব্দ করেছে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও ঢাকা কাস্টমস এক্সচেঞ্জ হাউস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি চোরাচালান চক্র এই স্বর্ণ পাচারের চেষ্টা করছিল। রোববার দুপুরে পরিচালিত এক অভিযানে এই স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজকে সকাল থেকেই গোয়েন্দা সংস্থা
প্রতিনিধি, কাস্টমসের প্রতিনিধি এবং আরও যারা আছেন বিমান এবং এফসেক তাদের প্রতিনিধি মিলে 15টা খুঁজে বের করে। সেটা একটা মূলত হংকং থেকে আসা একটা ফলের কনসাইনমেন্ট ছিল। তো ফলের কনসাইনমেন্টের যেই আপনার যে ক্যারেটের যে প্লেট বা বেইস নিচের যে অংশটা, সেখানে 2 কাঠের মাঝখানে ফাঁপা অংশে তারা স্বর্ণের বারগুলো লুকিয়ে রেখেছিল। ওই স্ক্যানিং করে সেটা নিশ্চিত হওয়া হয়, তারপর এটা খুলে 16টি স্বর্ণের বার, প্রতিটি ওজন 1 কেজি করে, মোট 16 কেজির মতো স্বর্ণের বার উদ্ধার করা হয়। বাংলা সাহিত্যের নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের চতুর্দশ মৃত্যুবার্ষিকীতে আজ স্মৃতিচারণ আর ভালোবাসায় মুখর তার প্রিয় নুহাশপল্লী থেকে শুরু করে জন্মভূমি নেত্রকোনার কুতুবপুর। পরিবার, ভক্ত, অনুরাগী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে কালজয়ী এই লেখককে। গাজীপুরের পিরুজালির নুহাশপল্লী। শ্রাবণের এই দিনে যে প্রাঙ্গণ একসময় মুখর থাকত হুমায়ুন আহমেদের উপস্থিতিতে, আজ সেখানে শুধুই স্মৃতির আবহ। রোববার সকালে পরিবারের সদস্য ও ভক্তরা সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সে বাংলা সাহিত্যের এক অমর ছিল, তার সাহিত্যকর্ম অমর হোক, দীর্ঘজীবী হোক। তার চলে যাওয়াতে খুব কষ্ট, খুব শোকাহত আছি। তো আমরা সেটা আজকে তার কবর জিয়ারতের মাধ্যমে, তার জন্য তার জন্য দোয়ার মাধ্যমে আমরা তার এই দিনটা আমরা স্মরণ করছি। স্যারের যেভাবে গাছপালার সাথে কথা বলতো নুহাশপল্লীর, এবং আমাদের সাথে যেভাবে চলাফেরা করতো, স্যারের কথা মনে পড়লে খুবই খারাপ লাগে। প্রতিবারের মতো এবারও প্রিয় লেখকের স্মরণে হলুদ পাঞ্জাবিতে হিমো আর নীল শাড়িতে রূপা সেজে নুহাশপল্লীতে আসেন দূর দূরান্তের পাঠকরা। লেখকের সৃষ্টিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রকাশকরা। একজন লেখকের জন্য অনেক বড় একটি প্রাপ্তি যে তার প্রয়াণের 14 বছর পরও তার প্রত্যেকটি বই পঠিত হচ্ছে এবং পাঠক সেগুলো গ্রহণ করছে, পাঠ করছে। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে তার প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠেও ছিল দিনব্যাপী কর্মসূচি। কালো ব্যাজ ধারণ, কোরআন খতম, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভায় অংশ নেন শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয়রা। দিনটি আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করি। শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেয়ালিকা প্রদর্শন এবং স্বরচিত কবিতা পাঠের আসর, আলোচনা সভা এবং মিলাদ ও দোয়ার মাধ্যমে দিনটি আমরা পালন করছি। স্যারের মৃত্যুতে আমাদের শূন্য লাগে। স্যারকে মন থেকে দোয়া করি, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। শহীদ স্মৃতি বিদ্যাপীঠ শুধু একটি বিদ্যালয় নয়, এটি আমাদের স্বপ্ন, আমাদের আদর্শ এবং আমাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার ভিত্তি। 1948 সালে 13 নভেম্বর নেত্রকোনার কুতুবপুরে জন্ম নেয়া হুমায়ুন আহমেদ 2012 সালের 19 জুলাই নিউ ইয়র্কে ক্যান্সারের সঙ্গে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে তার সৃষ্টি, চরিত্র আর গল্পের জাদুতে বাংলা ভাষার কোটি পাঠকের হৃদয়ে তিনি আজও সমানভাবে জীবন্ত। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের জনপথ একসময় ছিল শান্ত নদীপথ, জীবিকা আর পর্যটনের নিরাপদ গন্তব্য। সেখানে এখন ভর করছে নদী নৌ ডাকাতের আতঙ্ক। কয়েকদিনের ব্যবধানে লাশবাহী নৌকা, গরু ব্যবসায়ী, হাঁস ব্যবসায়ী, এমনকি পর্যটকবাহী ট্রলারেও হামলা চালিয়েছে ডাকাতরা। এসব ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন হাওড়বাসী। বিষয়টি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাতেও পেয়েছে গুরুত্ব। ডাকাতি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। একসময় সূর্য ডোবার পরও হাওরের নদীপথে চলত যাত্রীবাহী নৌকা, মাছ ধরার ট্রলার আর ব্যবসায়ীদের ব্যস্ত আনাগোনা। এখন সেই নদীপথেই নেমে এসেছে ভয় আর অনিশ্চয়তা। কয়েকদিনের ব্যবধানে করিমগঞ্জ, মিঠামইন ও ইটনার বিভিন্ন জলপথে একের পর এক নৌ ডাকাতির ঘটনায় আতঙ্কে দিন কাটছে হাওরবাসীর। গেল 7 জুলাই রাতে মাত্র 15 দিনের এক শিশুর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে করিমগঞ্জের নোয়াগাঁও সুইচগেট এলাকায় ডাকাতদের কবলে পড়েন স্বজনরা। মানবিক আবেদনও গলাতে পারেনি ডাকাতদের মন। অস্ত্রের মুখে জিম্মি করে লুটে নেওয়া হয় মোবাইল ফোন, নগদ টাকা ও সোলার ব্যাটারি। নৌকা ছাড়ার পরে আপনার এই গোপদিঘি আর নওগাঁওর মাঝামাঝি একটা সুইচ গেট আছে, ওই সুইচ গেটের দ্বারে আসছি পরে আমাদেরকে ডাকাত আক্রমণ করছে। এরা লাইট দিয়া আস্তে করে টিপ দিয়ে আমরা কি আছে দেয়া। মরদেহবাহী নৌকায় ডাকাতির ঘটনায় মাত্র একদিন পর মিঠামইনে গরু বিক্রি শেষে বাড়ি ফেরা ব্যবসায়ীদের মারধর করে লুট করা হয় 4.5 লাখ টাকা। দিনের বেলা ওদের যে আমরা না চলতারি আর কোনো কিছু করে না করতারি, আমরা সম্পত্তি লাগাত টাকা দিয়ে সব কয়টা টাকা
চিনে লয়ে গেছে, কারণ আমরা তো বাঁচার আর পথ নাই। সারা রাত্র নৌকা চালাইতেছি, আর ওখানে সন্ধ্যার আগে নৌকা বন্ধ করে দিয়ে ডাকাইতে ডরে। ধারাবাহিক এসব ঘটনায় বড় ধাক্কা খেয়েছে হাওর অঞ্চলের পর্যটন। নিরাপত্তার অভাবে সন্ধ্যার পর অনেকেই হাওরমুখী হতে চাইছেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডাকাতপ্রবণ নৌপথে বিশেষ টহল শুরু করেছে জেলা পুলিশ। স্থাপন করা হয়েছে 3টি পুলিশ কন্ট্রোল রুম। আমরা 3টা অঞ্চল কে আমরা 3টি কন্ট্রোল রুম করেছি। একটি হচ্ছে অল ওয়েদার রোডে, একটি বালিখোলাতে, একটি হচ্ছে নিকলিতে। এদিকে ডাকাতি দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। চুরি যারা করে, ডাকাতি যারা করে লিস্ট আছে, ও প্রিভিয়াস রেকর্ড দিয়ে তাদেরকে ধরে, আপনি অ্যাওয়ারনেস তৈরি করে, আপনি পান না 3 দিন অভিযান করেন, ওই এলাকা ছেড়ে চলে যাবে, ডাকাতি তো দূরের কথা, সেভাবে ড্রাস্টিক অ্যাকশনে যান। ডাকাতি বন্ধে হাওরবাসীর একটাই দাবি, সামরিক অভিযান বা টহল নয়, নদীপথে নিশ্চিত হোক স্থায়ী নিরাপত্তা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী সুলতান সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত 11:30টায় উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জেরে স্ত্রী জোবেদার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল স্বামী সুলতান সর্দারের। এরই সূত্র ধরে শনিবার রাতে ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা জব্দ করা হয় এবং অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশ। এলাকাবাসী, স্থানীয় যারা আছেন তারা তৎক্ষণাৎ তাকে আটক করে রাখেন এবং কালকিনি থানা পুলিশের কাছে সোপর্দ করেন। যে ধারালো দা দিয়ে ডিজিজকে জবাই করা হয়েছে সে দাটি আমরা জব্দ করি এবং সাথে সাথে আসামির পরিহিত রক্তমাখা লুঙ্গি আমরা জব্দ করি। নড়াইলে পাওনা টাকা চাওয়ায় আলিনুর ফকির নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাত 10টার দিকে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আলিনুর ফকির রাতে একই গ্রামের মোহাম্মদ রাজীব শেখের কাছে পাওনা টাকা চায়। বাঘ বিতণ্ডার এক পর্যায়ে রাজীব শেখ তার কাছে থাকা ছুরি দিয়ে আলিনুরের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত আলিনুরকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্যায় কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের রাস্তাঘাট, বসতবাড়ি, ফসলি জমি, মাছের ঘেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্গত এলাকায় বিরাজ করছে সুপেয় পানি, খাবার ও প্রয়োজনীয় ওষুধের সংকট। ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রশাসন কাজ করছে, তবে ত্রাণ সামগ্রী বিতরণে অনিয়মের অভিযোগ করেন ভুক্তভোগীরা। কক্সবাজারে থমকে আছে বন্যার্তদের জীবন। 40,000 কৃষকের 4,211 হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির মুখে 2,044 কিলোমিটার সড়ক, ধসে পড়েছে 79টি সেতু। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার 1613টি বসতবাড়ি ও 30টি শিক্ষা প্রতিষ্ঠান। দুর্গত অঞ্চলে এখনো বিরাজ করছে খাদ্য, সুপেয় পানি ও ঔষধের সংকট। ইয়ান ধরে অনেকে সাহায্য সুবিধা নকরে, আগে মুস্তাংমের বেরিমানে আনারা আটক করি ডুফাইটা গিত, এখন রেল রুট আর বেশিরভাগ আটক করে। আর ঘর বাড়ি ডুবি আর ডিকশান্ডি বাই গিয়ে কলসি গড়া বাই গিয়ে এখন খাবার মতো শৈলপাত যা আছিল তা ডুবি গিয়ে, তারপর আর আমরা তো সহযোগিতা চাই, সাহায্যমূলক চাই, যেন আরা যেন অল্প খাবার লইয়ে শান্তি পাইবা। খাগড়াছড়িতে 317 হেক্টর ফসলি জমি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এবং 1000-এরও বেশি হেক্টর জমির ফসল আংশিক ক্ষতিগ্রস্ত হয়, যার মূল্য প্রায় 11 কোটি টাকা। 9 উপজেলার 385 জন মাছ চাষির 405টি পুকুর ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় 2,51 লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এছাড়া 3,013টি গবাদি পশু ও হাঁস মুরগি ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় 7,63,000 টাকার ক্ষতি হয়েছে। পানছড়ি উপজেলার নালকাটা শুকনাছড়ি সড়ক এবং মহালছড়ি উপজেলার মহালছড়ি মোবাছড়ি সড়কের কয়েকটি স্থানে ভাঙন দেখা দেয় যান চলাচল ব্যাহত হচ্ছে। জেলা প্রশাসন বলছে, বন্যায় 275টি বসতবাড়ি সম্পূর্ণ এবং 765টি বসতবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ 66 কোটি টাকার বেশি। ক্ষতিগ্রস্তদের মধ্যে এরই মধ্যে 14,174 জনকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।
বান্দরবানের টানা বর্ষণে 7 উপজেলায় 368 হেক্টর কৃষিজমি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামীণ সড়কের পাশাপাশি উপজেলা সদরের সড়কগুলোতে সওজ বিভাগের 61 কিলোমিটার এবং এলজিডির 90 কিলোমিটার সড়ক সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে কাজ করছে প্রশাসন। ফারজানা টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। আজ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হচ্ছে ফেভারিট আর্জেন্টিনা ও স্পেন। সারা দেশে আর্জেন্টিনা ও ফুটবল সমর্থকদের মাঝে বিরাজ করছে উৎসব আমেজ, চলছে খেলা দেখার প্রস্তুতি। এ নিয়ে আরো জানাতে বরিশাল ও শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ ও সাইফুল ইসলাম আকাশ। শুরুতে আমরা যাচ্ছি বরিশালে। শাকিল, ফাইনাল খেলা নিয়ে সমর্থকদের মাঝে উন্মাদন আপনি কেমন দেখছেন, কি বলছেন তারা? বরিশালে কিন্তু মোড়ে মোড়ে আজ কিন্তু উৎসবের আমেজ, কারণ আর্জেন্টিনা এবং স্পেনের যে বিশ্বকাপ যে ফুটবলের ফাইনাল খেলা, এই খেলাকে কেন্দ্র করে কিন্তু বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু বড় পর্দায় খেলার আয়োজন যেমন করা হয়েছে, তেমনি আর্জেন্টিনা সমর্থকদেরও আমরা কিন্তু উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি বরিশাল নগরীর বেলস পার্ক এলাকায় এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই এলাকাটিতেই কিন্তু আমরা দেখছি যে এই যে বড় যে স্ক্রিনটি আছে এখানেই কিন্তু খেলা দেখানো হবে। মূলত নকআউট পর্ব থেকেই কিন্তু আসলে এই বেলস পার্ক এলাকাটা কিন্তু একেবারে জমজমাট হয়ে ওঠে, খেলোয়াড়দের এবং ভক্তদের এখানে আনাগোনা দেখা যায়। এবং এর আগে যতগুলো খেলা হয়েছে এই যে পুরো যে বেলস পার্ক যে মাঠটি আছে এটি কিন্তু আসলে দর্শকদের ভিড়ে কিন্তু একেবারে পুরো মাঠটি ভরে যায়। আজও কিন্তু তার ব্যতিক্রম হবে না বলেই মনে হচ্ছে। এবং যেহেতু আজ ফাইনাল খেলা এবং আর্জেন্টিনা এবং স্পেন দুই দল যেহেতু মুখোমুখি হচ্ছে, সেহেতু তো সমর্থকদের তো ভিড় তো লেগেই থাকবে। এবং এই খেলাকে কেন্দ্র করে আমরা কিন্তু দেখছি যে সিটি কর্পোরেশনও কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এরই মধ্যে বিশুদ্ধ পানির যেমন ব্যবহার করা হচ্ছে, তেমনি মশক নিধন কর্মসূচিও কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি। এবং সব মিলিয়ে আসলে একটি সাজ রব বরিশালের অলিতে গলিতে। আর্জেন্টিনা সমর্থকরা তো আছেই, এর পাশাপাশি স্পেনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এতদিন যারা আসলে ব্রাজিল সমর্থন করত বা পর্তুগালের সমর্থন করত, তারা কিন্তু আজ স্পেনের পক্ষে কিন্তু তারা থাকবে মাঠে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত স্পেন এবং আর্জেন্টিনা মোট 14 বার মুখোমুখি হয়েছে এবং এর মধ্যে 2 বার ড্র হয়েছে এবং 6 বার স্পেন জিতেছে এবং 6 বার জিতেছে আর্জেন্টিনা। আসলে এই খেলায় কি হয় এটা কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না, যেহেতু মুখোমুখি দুই দলই শক্তিশালী। তো এতটুকুই ছিল আমার কাছ থেকে বরিশালে সবশেষ। আমরা যাব শরীয়তপুরে আছে আমাদের সহকর্মী আকাশ, জানবো সেখানকার খবর। শাকিল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আজকের ফাইনাল ম্যাচ শরীয়তপুরের ফুটবল প্রেমীদের মধ্যে একটি উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুর পৌরসভার আলাস্তার সামনে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এক পাশে স্পেনের সমর্থকরা রয়েছেন এবং আরেক পাশে আর্জেন্টিনার সমর্থকরা রয়েছেন এবং একজন ব্রাজিলের সমর্থক রয়েছেন। তাদের মাধ্যমে যদি জানার চেষ্টা করবো আসলে আজকের যে ফাইনাল ম্যাচটি হতে যাচ্ছে স্পেনের জয় কতটা হতে পারে বলে আপনি মনে করছেন? দেখেন, আমরা যতটুকু জানি স্পেন 2010-এ বিশ্বকাপ জিতছে, তখন যদিও আমি স্পেনে ছিলাম, কিন্তু এইবারের দৃশ্যটা একেবারে ভিন্ন হবে। কারণ 2018 সালেও আর্জেন্টিনাকে স্পেন 6 গোলে হারিয়েছিল। তো গতকালকেও খেলেছে আর্জেন্টিনা, 6 গোল খেয়েছে। আমার মনে হয় না আর্জেন্টিনা বা মেসিদের মতো প্লেয়ার যাদের খেলার সৃষ্টি বা খেলার শুরু, মানে যাদেরকে খেলা শিখিয়েছে স্পেনের মাটি থেকেই তারা খেলা শিখেছেন, তারা আমার মনে হয় না স্পেনের সামনে গিয়ে তাদের বুকটা খুবই উঁচা থাকবে বা তারা ওইভাবে স্বতঃস্ফূর্তভাবে খেলতে পারবে। আমার মনে হয় তারা এখনই খুবই ভীত অবস্থায় আছে। স্পেন যে জয় হবে এটা নিশ্চিত থাকতে পারেন। জি, ধন্যবাদ। আমরা শুনছিলাম তিনি কিন্তু বলছেন যে আর্জেন্টিনা কিন্তু 2018 সালে একটি প্রীতি ম্যাচে 6-1 গোলে পরাজিত হয়েছে। আমরা একটু আর্জেন্টিনার সমর্থকের সাথে কথা বলবো। আমার যেমনটি বলছিলাম, আপনারা এটা কিভাবে দেখছেন, যেহেতু আপনারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং লিও মেসির মতো বিশ্ব তারকা ফুটবলার আপনাদের দলে রয়েছে, এবারে জয়টা কি আপনাদের হবে কিনা? আমরা আসলে অতীত হাতিয়ে বেড়াইতে চাই না, আমরা আসলে বর্তমানকে দেখি। আর ভাই যেটা বললে স্পেনের সাপোর্টার আসলে স্পেন থেকে আর্জেন্টিনা শেখে নেই, আর্জেন্টিনা ট্যাঙ্গো ফুটবল থেকে স্পেনের দিকে টাকা আসছে। তো আমরা আসলে আত্মবিশ্বাসী, কারণ আপনি যদি দেখেন নকআউটের প্রতিটা ম্যাচ আর্জেন্টিনা যেভাবে জিতেছে, ওদের যে অদম্য ইচ্ছা শক্তি,
মেসিকে জিতানোর জন্য, আর্জেন্টিনাকে জিতানোর জন্য আমার মনে হয় যে ট্যাকটিক্যাল আলোচনা অনেক দীর্ঘ হবে, ওটাই না গেলাম। আমরা শুধু এই অদম্য ইচ্ছা শক্তির কাছে আমরা জিতে যাব, অদম্য ইচ্ছার শক্তি ধারে আমরা জিতে যাবো এবং স্পেনকে পরাজিত করবো। আমরা শুনছিলাম আর্জেন্টিনার সমর্থক তারা কিন্তু এইবার স্পেনকে পরাজিত করে এবারও বিশ্বকাপে জয়লাভ করবে। আমরা দেখতে পাচ্ছি একজন ব্রাজিলের সমর্থক, তিনিও কিন্তু এসেছেন যুদ্ধ এবং বিতর্ক চলছে। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করবো। আজকের যে ম্যাচটি সেটি নিয়ে আপনারা কোন দলের সাপোর্ট করবেন এবং কি প্রত্যাশা রয়েছে? তো নর্মালি আমরা ব্রাজিল সাপোর্টার যারা আছে সবসময় আমরা এবার যেরকম ভাবে খেলা হয়েছে আমরা চেষ্টা করছি প্রতিবার এরকম ভালোভাবে খেলার চেষ্টা করে। ব্রাজিল প্রত্যেকবারই আজকের ম্যাচটি কারা জিততে পারে? আজকের ম্যাচটি কারা জিততে পারে বলতে আজকে যারা অনেক লাফালাফি করতেছে তাদেরকে নিয়ে কি বলবো আর। তো নর্মালি হচ্ছে আপনার 9টা জিনিসের ভিতর বেশি ঘোরাঘুরি করে, এরকম আর্জেন্টিনা সাপোর্টার অনেক উঠছে, আশা করি এই ঘোরাটা তাদের থাকবে না। আজকে আমার এতটুকু কনফিডেন্স আজকে স্পেন জিতবে। ধন্যবাদ। আপনাকে শুনছিলাম এখানে কিন্তু শহর থেকে চায়ের দোকান এবং গ্রাম অঞ্চলেও কিন্তু এই যে আজকের যে ফাইনাল ম্যাচটি হচ্ছে, আজকের যেটি নিয়ে কিন্তু তর্ক এবং বিতর্ক চলে যাচ্ছে। তবে আজকের দিবাগত রাত 1টা বাজে যে ম্যাচটি হবে সেটির দিকে কিন্তু তাকিয়ে রয়েছে এখানকার শরীয়তপুর ফুটবল প্লেয়াররা। তো এই ছিল আমার কাছে শরীয়তপুরের ফুটবল প্রেমীদের কথা নিয়ে সর্বশেষ তথ্য। ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা ঘিরে নাটোরে র্যালি করছে আর্জেন্টিনা সমর্থকরা। এ নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন খান। মামুন, কি বলছেন আর্জেন্টাইন ভক্তরা? ধন্যবাদ জেসিকা। আমি এখন রয়েছি নাটোর কানাইখালী মিনি স্টেডিয়ামে। এখানে মূলত আজকে সারা দেশের ন্যায় কিন্তু নাটোরও কিন্তু এই ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় যারা র্যালি করবেন এবং যারা আর্জেন্টিনার সমর্থক রয়েছেন তারা কিন্তু এখানেও জড়ো হচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু নাটোরের যে কানাইখালী স্টেডিয়াম রয়েছে এখান থেকে কিন্তু এই র্যালিটি বের হয়ে নাটোরের নিচা বাজার, নাটোরের মাদ্রাসা মোড়, নাটোরের স্টেডিয়ামের সামনে যাবে এবং গোটা শহর কিন্তু তারা প্রদক্ষিণ করবে এবং তারা তাদের যেই প্রস্তুতি তা কিন্তু নিয়ে ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন এবং শত শত যারা আর্জেন্টিন সমর্থক রয়েছে তারা কিন্তু এখন উপস্থিত হচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই র্যালিটি শুরু হবে। আমি যদি একজন ভক্তের বক্তব্য নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, কি প্রোগ্রাম রয়েছে আজকে আপনাদের? আজকে আসলে আর্জেন্টিনা ফাইনালের উপলক্ষে আমাদের যে পুরো নাটোরবাসী আর্জেন্টিনার ফ্যানরা রয়েছি তারা সবাই মিলে একটা র্যালির আয়োজন করেছি। তো মোটামুটি সবাই এখনো সম্পূর্ণ সবাই যুক্ত হতে পারিনি, আরো যারা আছে তারা সবাই আসতেছে। সবাই একত্রিত হলে আমরা খুব দারুণ একটা র্যালি নাটোরবাসীকে উপহার দেবো। আর আর্জেন্টিনা যেহেতু ফাইনালে সেক্ষেত্রে আসলে আমরা সবাই অনেক হ্যাপি, নাকি? আমরা আশা রাখছি ইনশাল্লাহ কাপ ব্যাক টু ব্যাক আমাদের ঘরেই থাকবে। তবে হ্যাঁ, স্পেনকে অবশ্যই ছোট করে দেখার কোনো অপশন নাই। এই পর্যন্ত যারা এসেছে তারা কিন্তু ভালো খেলেই এসেছে। তো আমরা তারপরও আশা রাখছি কাপ আমাদের কাছেই থাকবে, কারণ আসলে মেসি আছে আমাদের কাছে, আমাদের খুব ভালো ভালো ফুটবলার রয়েছে। বাদবাকি দেখা যাক, খেলা শেষে আমরা বাদবাকিটা কথা বলবো। তো ভামোস আর্জেন্টিনা, ভামোস আর্জেন্টিনা। আপনি কতখানি আশাবাদী? আমি অনেকটা আশাবাদী, কারণ আর্জেন্টিনা খেলেছে, তো ওরা যে ফাইনাল পর্যন্ত গেছে এটা আমাদের জন্য অনেক, ওরা অনেক ভালো খেলবে, তাদের জন্য অনেক দোয়া রইলো। এবং তারা জিতলেও আমরা আর্জেন্টিনা সাপোর্টার, আমরা হারলেও আর্জেন্টিনার সাপোর্টার। যেমনটা বলছিলাম, আরো যারা যে সমর্থক রয়েছে তারা কিন্তু আছে। আপনারা কি ভাবছেন আজকে কি প্রোগ্রাম করবেন? প্রোগ্রাম হচ্ছে আমরা আমাদের গোটা নাটোর শহর ঘুরবো এবং সবাইকে প্রদর্শন করবো আমাদের যে ফাইনালে উঠছি, আমরা সবাইকে দেখাবো সত্যি 4 স্টার লোডিং চলে আসতেছে আমাদের কাছে, কিন্তু আসবে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে এবং সবার পারফরমেন্স ম্যাচে ভালো থাকলে আমরাই জিতবো ইনশাআল্লাহ। যেমনটি বলছিলেন যারা সমর্থক রয়েছেন এবং তারা কিন্তু বলছিলেন যে আজকে স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে যে ফাইনাল খেলা রয়েছে ফুটবলের, সেটি কিন্তু তারা উপভোগ করবেন এবং তারা কিন্তু আজকের এই খেলায় আর্জেন্টিনা জিতবেন বলে আশাবাদ করছেন এবং তারা এখানেই আজকে এখান থেকে কিছুক্ষণের মধ্যে কিন্তু এই রিয়ালিটি বের করবেন এবং তার জন্য কিন্তু তারা প্রস্তুতি নিয়েছেন। এই ছিল আমার কাছে নাটোরের আর্জেন্টিনার যে এবং স্পেনের যে ফাইনাল খেলা তার থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ রাতেই ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে আটক করতে গিয়ে স্থানীয় জনতার একাংশের মারমুখী আচরণের শিকার হয়েছে পুলিশ। অবরুদ্ধ পুলিশ সদস্যরা এক পর্যায়ে আটক ব্যক্তিকে ছেড়ে দিতে বাধ্য হন। শনিবার বিকেলে উপজেলার ভবানীপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, হাতীবান্ধা থানার উপপরিদর্শক রিমন ও তুহিন সহকারী উপপরিদর্শক
লুৎফর হাকিম সহ পুলিশের একটি দল ভবানীপুর এলাকায় মাদক কারবারি হামিদুলকে আটক করে। পরে হামিদুলকে নিয়ে আসার সময় তার পরিবারের সদস্য এবং স্থানীয় কিছু লোক জড়ো হয়ে পুলিশের উপর চড়াও হয়। তোপের মুখে পড়ে এক পর্যায়ে পুলিশ হামিদুলকে ছেড়ে দিতে বাধ্য হয়। হামিদুলের নামে থানায় মাদকের মামলা রয়েছে। চট্টগ্রামের চকবাজার বাকুলিয়া এক্সেস রোডে digital.net কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার মূল হোতা মাইকেল সহ 9 জনকে গ্রেফতার করেছে র‍্যাব 7। রোববার দুপুরে নগরীর চান্দগাঁও এলাকায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র‍্যাব। আরও জানায়, গেল 11 জুলাই DDN এর মালিকের কাছে এককালীন 2 কোটি টাকা এবং মাসিক 10 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবি প্রত্যাখ্যান করায় সোমবার 30 থেকে 40 জনের একটি দল অফিসে হামলা চালায়। এ সময় কর্মচারীদের বেতনের জন্য রাখা 35 লাখ টাকা লুটের অভিযোগ করে মালিকপক্ষ। পরে চট্টগ্রাম ও হবিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হামলার অন্যতম মাইকেল সহ সরাসরি অংশ নেওয়া 9 জনকে গ্রেফতার করা হয়। এ সময়ে হামলায় ব্যবহৃত 4টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এই 9 জন আসামির মধ্যে একজন মাইকেল রোহেন মিয়া প্রকাশ মাইকেল, সে ছিল এই হামলার সংগঠন যারা করেছে তাদের 3 জনের একজন। এই হামলায় মূলত ডেভিড ইমনের নির্দেশে মাইকেল, সানি এবং রাজু নামক 3 জন ব্যক্তি বিভিন্ন স্থান থেকে লোকজন সংগ্রহ করে হামলা পরিচালনা করে। ফেনী থেকে চাকরির প্রলোভনে 4 যুবককে টেকনাফে এনে অপহরণের ঘটনায় 2 দুর্বৃত্তকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার দুপুরে র‍্যাব 15 কক্সবাজারের ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নটির উপ অধিনায়ক মেজর HM মারুফ। তিনি জানান, 26 জুন চাকরির কথা বলে 4 যুবককে টেকনাফে এনে পাহাড়ে জিম্মি করে তাদের পরিবারের কাছ থেকে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে র‍্যাবের অভিযানে অপহৃত 4 জনকে উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় তদন্তে শনিবার রাতে অভিযান চালিয়ে 2 আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের আটকের অভিযান অব্যাহত রয়েছে। র‍্যাব 15 এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের নীলা ইউপির 7 নম্বর ওয়ার্ডের রঙ্গিখালী জুম্মাপাড়া এলাকায় গহীন পাহাড়ে বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মোহাম্মদ রাসেল বয়স 28 এবং আরমান বয়স 21কে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামিদের পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর গ্রহণ প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। মধু প্রাকৃতিক ও পুষ্টিগুণে ভরপুর একটি খাদ্য। তবে নাটোরে খাঁটি মধুর চাহিদাকে পুঁজি করে একটি অসাধু চক্র ভেজাল মধু তৈরি ও বাজারজাত করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এতে যেমন ভোক্তারা প্রতারিত হচ্ছেন, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে জেলার খাঁটি মধুর সুনাম। পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। সরিষা, লিচু সহ বিভিন্ন মৌসুমী ফুলের মধুর জন্য পরিচিত নাটোর জেলা। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে অনেক মৌচাষী খাঁটি মধু উৎপাদন করছেন। তবে অধিক লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ী চিনি, গ্লুকোজ সিরাপ, ফিটকিরি, কৃত্রিম রং ও ফ্লেভার মিশিয়ে তৈরি করছে ভেজাল মধু। স্থানীয়দের অভিযোগ, সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ঔষধিগ্রাম এলাকার কয়েকটি বাড়িতে গোপনে তৈরি করা হচ্ছে এইসব ভেজাল মধু। পরে সেগুলো স্থানীয় বাজারের পাশাপাশি অনলাইনেও দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। নিরাপদ খাদ্য সংশ্লিষ্টদের মতে, নকল মধু তৈরিতে চিনি ও পানি জাল দিয়ে ঘন সিরা তৈরি করা হয়। পরে সেটিকে খাঁটি মধুর মতো দেখাতে বিভিন্ন রাসায়নিক, কৃত্রিম রং ও সুগন্ধি ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে নিম্নমানের মধুর সঙ্গে এসব উপাদান মিশিয়েও বাজারজাত করা হয়। স্থানীয়দের অভিযোগ, কাঁঠালবাড়িয়া এলাকার খাদেমুল নামে এক ব্যক্তির বাড়িতে চিনি ও বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করে ভেজাল মধু তৈরি করা হয়। চিনির সিরাটিরা মিক্স করে মধু তৈরি করছে, এগুলা সম্পূর্ণ ভেজাল জাতীয় খাবার। প্রাকৃতিক যে মধুটা, এই মধুটার নাম বিক্রি করে এরা ভেজাল মধু বিক্রি করতেছে। কিছু কিছু ব্যবসায়িক এরা ভেজাল মধু তৈরি করছে নিজের বাড়িতে, এরা ধরা যাচ্ছে না, ভোক্তাদেরকে এটা আকর্ষণ করে বিক্রি করছে, কিন্তু আসলে এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং ঝুঁকিপূর্ণ। তবে অভিযোগের বিষয়ে খাদেমুল জানান, তিনি মধু তৈরি করেন না, শুধু হালুয়া তৈরির জন্য চিনির সিরা রাখেন। আমরা তো মধু তৈরি করি না, আমাদের যেটা হলো যেটা লাগে আমাদের টুকটাক হালুয়ার কাজের জন্য যেটা হয়, এটা আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি।
বিশেষজ্ঞরা বলছেন খাঁটি মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও পুষ্টির চাহিদা পূরণে সহায়ক হলেও ভেজাল মধু দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। আমাদের কাছে অভিযোগের আগে এসেছিল, আমরা করে টেস্ট করেছি এবং আমরা 2-1টা ইয়ে পেয়েছি, সেই অনুযায়ী তাদেরকে আমরা সতর্কবার্তা দিয়েছি। মধুতে ভেজাল মেশানো হচ্ছে বলে আমরা একটি অভিযোগ পেয়েছি। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা খুব শীঘ্রই সেখানে অভিযান পরিচালনা করা হবে এবং সেখানে যদি কোনো অভিযোগটি যথাযথ সত্যতা প্রমাণ পাওয়া যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভেজাল মধু প্রস্তুত ও বাজারজাতকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান এবং কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিতের দাবি স্থানীয়দের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুল ছাত্রী শ্লীলতা হানির চেষ্টার অভিযোগে 2 যুবককে আটক করা হয়েছে। রোববার সকালে উপজেলার বিনায়কপুর উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থীকে স্কুলে যাওয়ার সময় গ্রামের অটোরিকশা চালক মনিরুল ইসলাম ও বখাটের রাশেদ মেয়েটিকে উত্ত্যক্ত করে। এক পর্যায়ে তারা মেয়েটিকে শ্লীলতা হানির চেষ্টা করে। এই ঘটনার পর ভুক্তভোগী সহপাঠী ও স্থানীয়রা অভিযুক্ত 2 যুবককে আটক করে। পরে তাদের উল্লাপাড়া মডেল থানায় সোপর্দ করা হয়। এই ঘটনায় ভুক্তভোগীর মা মামলা করেন। মেহেরপুরে হোসাইন নামের 9 বছর বয়সী এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার সকালে গাংনী এতিমখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এতিমখানার সহকারী শিক্ষক তাওহিদুল ইসলাম জানান, সকালে শিক্ষার্থীরা ফুলবাগানে কাজ করছিল। এ সময় হোসাইন ঘরের মধ্যে বসে থাকা অবস্থায় নাক দিয়ে রক্ত বের হতে থাকে। এই সময় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে চিকিৎসক হোসাইনকে মৃত ঘোষণা করেন। গাংনী থানার অফিসার ইনচার্জ মুহাদ্দিন মুর্শেদ জানান, এই বিষয়ে তদন্ত চলছে। মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুকুর থেকে শম্ভু ভদ্র নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে জনসার ইউনিয়নের ভাটিংভোগ গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোর 3টা থেকে 5টার মধ্যে যে কোনো সময়ে পুকুরে পড়ে যান শম্ভু ভদ্র। সকাল 9টার দিকে পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। রাজশাহীতে 1,74,000 পরিবারের মাঝে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়েছে। রোববার সকালে নগরীর চণ্ডীপুর এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। এ সময় তিনি জানান, নগরীতে 36টি সহ পুরো এলাকায় 83টি ডিলার পয়েন্ট থেকে ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি করা হচ্ছে। একজন ভোক্তাকে 458 টাকার প্যাকেজ 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি ও 2 ধরনের সাবান দেওয়া হচ্ছে। বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী 3 বছরের জন্য সভাপতি নির্বাচিত হন মাইনুদ্দিন প্রধান এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম। শনিবার রাজধানীর পুরানা পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এই সভা হয়। সারা দেশে বিক্রয় প্রতিনিধিরা উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীদের ভোট দেন। সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান সৈয়দ সুলতান আহমদ। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু। একটি ছাদও হতে পারে প্রকৃতির সবুজ আশ্রয়। প্রয়োজন শুধু আন্তরিকতা, পরিকল্পনা আর নিয়মিত পরিচর্যা। রংপুরের এক দম্পতির উদ্যোগ দেখে দিয়েছে, ইচ্ছা থাকলে ইট পাথরের নগর জীবনের মাঝেও গড়ে তোলা সম্ভব সবুজের এক অনন্য ঠিকানা। শখের ছাদ বাগান আজ তাদের বাণিজ্যিক সাফল্যের গল্প। 2017 সালে কয়েকটি গাছের চারা দিয়ে বাসার বারান্দায় শুরু হয়েছিল পথ চলা। শখের সেই উদ্যোগ আজ পুরোদমে বাণিজ্যিক রূপ নিয়েছে রংপুর নগরীর গোমস্তপাড়া এলাকার বাসিন্দা গোলাম মোস্তফা টিটু ও তার স্ত্রীর ব্যতিক্রমী ছাদ বাগান। 4তলা ভবনের ছাদ জুড়ে গড়ে উঠেছে প্রায় 1000 প্রজাতির 2500-এরও বেশি গাছের সমৃদ্ধ সংগ্রহ। বিভিন্ন দেশ থেকে আনা গাছের মধ্যে রয়েছে পিড়ু ভেরিগেট, অ্যান্থোরিয়াম, পিঙ্ক মার্বেল গ্যালাক্সি, অ্যালোকেশিয়া কলি, হোয়া লাভোয়া, কস্টেইল, কাস্টেইল, বেগুনিয়া সহ নানা বিরল ও আকর্ষণীয় প্রজাতির গাছ। গাছের সংখ্যা বাড়ার সঙ্গে বেড়েছে পরিচর্যার ব্যস্ততাও। আদানসানি অ্যালবো যেটা, এইটা আপনার কয়েকজনের কাছে হবে গুটি কয়েক, আর যেটা আসে আপনার বাইরে থেকে ইম্পোর্ট হয়ে আসে, ওই গাছগুলো আসলে
পাওয়া যাচ্ছে, কিন্তু ওই গাছটা আমাদের এখানে যে কি নিচ্ছে সে সার্ভাইভ করাতে পারবে কিনা এই গ্যারান্টি দিতে পারবে না। 2019 সালে ফেসবুক পেজ চালু করে অনলাইনে গাছ বিক্রি শুরু করেন এই দম্পতি। দেশের বিভিন্ন প্রান্তের গাছপ্রেমীরা তাদের কাছ থেকে বিরল জাতের গাছ ও চারা সংগ্রহ করছেন। একটি গাছের দাম প্রজাতি ভেদে 3,000 থেকে 35,000 টাকা পর্যন্ত। তাদের এই উদ্যোগ দেখে আশপাশের অনেকেই ছাদ বাগান করে তুলতে আগ্রহী হচ্ছেন। আমাদের দেশের মানে পরিবেশের সঙ্গে উপযুক্ত তৈরি করে তারপর সেল করি, এই জিনিসটাকে আরো বাণিজ্যিকভাবে এবং মানে পুরো হোলসেল প্রোডাক্ট হিসেবে মানে সেল করার মানে পরিকল্পনা নিয়ে যে আগানোর। সন্তানদের পড়াশোনার পিছনে সময় দেয়া, সন্তানদের স্কুলের পিছনে সময় দেয়া, সব কিছু শেষ করে ইভেন রান্নাবান্না করেও যে এখান থেকে একটা হ্যান্ডসাম ফিগার যে আয় করা যায়, সেটা আমার মূলত হচ্ছে প্রমাণিত যে আমার দৃষ্টি মোস্তফা, আমার মিসেস, সে একটা হচ্ছে আপনার তার উজ্জ্বল দৃষ্টান্ত। নগর পরিবেশের ভারসাম্য রক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের উদ্যোগ আরও ছড়িয়ে দিতে প্রয়োজনীয় সহযোগিতার কথা বলেন কৃষি বিভাগ। কৃষি অফিসের সমস্ত কর্মকর্তা, আমরা সেই সাথে আরও যারা মাঠ পর্যায়ে আছে সবাই মিলে কিন্তু আমাদের ছাদ বাগানি যারা আছে তাদেরকে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি, বিশেষ করে তার উৎপাদন প্রযুক্তি, তার ম্যানেজমেন্ট এবং তার অন্যান্য যে পরিচর্যাগুলো আছে সেগুলো কিন্তু পরামর্শ দিয়ে যাচ্ছে। শুধু রংপুর অঞ্চলে কয়েক হাজার মানুষ বাণিজ্যিকভাবে ছাদ বাগান করে আর্থিক স্বাবলম্বী হচ্ছেন। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।